লেখক উজ্জ্বল সংযুক্তার গাঁটছড়া। হ্যাঁ, আজ দীর্ঘ 7 বছর হলো মধুছন্দার বিবাহ সম্পন্ন হলেও ফুলশয্যা হচ্ছে 7 বছর পরে। এর জন্য কি কেবল মধুছন্দা একাই দায়ী ছিল? হয়তো অনেকটাই দায়ী থাকলেও ধীরে ধীরে তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে গেছিল বিনয়। অবশেষে 7 বছর পরে সমস্ত অভিমান ভুলে তার স্বামীকে নিজের করে নিতে এগিয়ে আসতেই হয়েছে। এতদিন মনের ভিতরে অস্বাভাবিক স্বপ্ন ভাবনা চিন্তাগুলো সাজিয়ে রেখেছিল তার ভুল ভেঙেছে মধুছন্দার। তাই নিজের সমস্ত অহংকারের জলাঞ্জলি দিয়ে স্বামীর কাছে নিজেকে সম্পূর্ণ অর্পণ করে দেওয়ার ভাবনা চিন্তা করেই আহ্বান জানিয়েছে। তবেই 7 বছর বিয়ের পরে আজ তাদের ফুলশয্যা। প্রথম যেদিন মধুছন্দাকে দেখার জন্য তার বাপের বাড়িতে আমনের সামনে দুজনের সাক্ষাৎ হয়েছিল, সেদিন পাত্রপক্ষের সামনে বেশিক্ষণ বসে থাকতে পারেনি মধুছন্দা। পরে মায়ের অনেক অনুনয় বিনয়ের সাথে বাবার রেগে যাওয়ার কারণে কিছুক্ষণের জন্য পাত্রপক্ষের সামনে গেলেও বেশি সময়টাই তাদের সামনে মাথা নিচু করে বসে থেকেছিল। কেবল মাথা সামনে রাগী মুখে বাবার দিকে তাকিয়ে, হ্যাঁ, বাবার সামনে নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করতে না পাবার যন্ত্রণাটা বিনয় সেই দিন ঠিক বুঝেছিল। মধুছন্দার মনের ভিতরে দ্বন্দ্ব বুঝে সেখান থেকে উঠে যাওয়ার পূর্বে প্রশ্ন করেছিল, যদি মনে করেন এই বিবাহে আপনার সম্মতি নেই, তাহলেও এই মুহূর্তে এখানেই জানাতে পারেন, আমরা কেউ কিছু মনে করব না। না, তথাপি মুখ খুলতে পারেনি মধুছন্দা। কারণটা অবশ্যই তার বাবা তার সাথে বাল্যবয়সেই সব কিছু না জেনে বুঝেই একমাত্র মেয়ের বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন। আজ তার কারণে প্রথম দিনেই পাত্রপক্ষের সামনে বসে থেকেও সব কিছু মেনে নিতে বাধ্য হয়েছিল মধুছন্দা। আর সেই দিনই মধুছন্দার মনের ভিতরের সমস্ত ভাবনা জেনে গিয়ে বিনয় বলেছিল, দুটি পরিবারের সম্মতিতে যখন এই বিবাহ সম্পন্ন হতে চলেছে, তখন আপনাকে আমি কথা দিলাম, যেদিন মনে করবেন আমি আপনার স্বামী হওয়ার যোগ্য হয়ে উঠব, সেদিন আহ্বান করবেন, ততদিন অপেক্ষা করব। এছাড়া আপনি যতদূর পড়াশোনা করতে পারেন করে যাবেন, আমি আপনাকে সাহায্য করব। তবে আমার বাবার শপথের কথা মনে করে এই বিবাহে এতদিন পর্যন্ত অপেক্ষা করে বসেছিলাম, তাই বাবার সম্মান রাখার জন্য আমাকে এই বিবাহ করা অত্যন্ত প্রয়োজন। এবার যদি আপনার রাজি না থাকে সেটা স্বচ্ছন্দে মন খুলে বলতে পারেন আপনি, আমি কিছুই মনে করব না। বিনয় নিজের প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে রেখেছিল। নিজের কর্তব্যগুলো যথাসময়ে করে গেলেও স্বামীর অধিকার নিয়ে এত বছরে একটা দিনের জন্য সামনে এসে দাঁড়ায়নি। নিজের আড়ালে রেখে স্বামী হওয়ার কর্তব্য করে গেছিল। যেদিন প্রথম বধূ বেশে কর্মকার পরিবারের অট্টালিকা সম রাজপ্রাসাদের সমতুল্য বাড়িতে গৃহপ্রবেশ করেছিল, সেদিনও মধুছন্দার মনে কোনো জায়গা করে নিতে পারেনি বিনয়। বিয়ে হয়েছিল গরিব বাপের ভিটে বাড়িতে থেকে। বাবা কাকার সাধ্য মতো তাদের একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে স্বামীর সাথে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেও বাবার মনের একটা কোণে কিছুটা অশান্তির কালো মেঘ জমা হয়েছিল, এটা বুঝেছিল মধুছন্দা। কারণটা তার স্বামীর সাথে বয়সের পার্থক্য 1-2 বছরের নয়, 18 বছরের তফাৎ। তখন মধুছন্দার বয়স সবে 17 উত্তীর্ণ হয়ে 18তে প্রবেশ করেছিল। তাছাড়া পাত্রের রূপের সাথে বয়সের পার্থক্য বুঝতে পেরে মধুছন্দা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। অতীতের সম্পূর্ণ ঘটনাটা জানতে তাহলে ফিরে যেতে হয় দীর্ঘ অনেকগুলি বছর পিছনে। সেই কিশোরী হয়ে ওঠার বয়স থেকেই আশেপাশে সবার থেকে শুনে শুনে মনের ভেতরে একটা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছিল মধুছন্দার। আর সেটা হলো, যখন সে পূর্ণ যৌবনা হয়ে উঠবে, তখন তার জন্য কোনো এক রাজকুমার পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসে বলবে, তোমাকে আমার ভালো লেগেছে, তোমার মতো অদ্বিতীয়া সুন্দরী এই ধরিত্রীতে আর একটিও নেই। সেই রাজকুমারের কথা শুনে লজ্জায় রাঙা হয়ে উঠবে মধুছন্দা। রাজকুমারের সামনে নিজের মনের ইচ্ছা প্রকাশ করা তার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানাবে। রাজকুমারের পছন্দতে তার স্বীকৃতি আছে।
মধুছন্দা সেই বয়সেই জেনে গেছিল আশেপাশের 10টা গ্রামে তার মতো সুন্দরী কিশোরী আর দুটি ছিল না। কথা জানার পরে তার মনে অহংকারের সাথে গর্ব জন্ম নিয়েছিল। নিম্নবিত্ত পরিবারের অপরূপ সুন্দরী কন্যা হয়ে মনের ভিতর সাজিয়ে ফেলেছিল অস্বাভাবিক অনেক কিছুই। যে স্বপ্নগুলো তার মনের ভিতর সাজিয়ে রেখেছিল সেগুলো কেবল অসম্ভব ছিল না, অবাস্তব ছিল। এটা বুঝতে চায়নি সেদিনের সেই অপরূপ সুন্দরী কিশোরী কন্যা। মধুছন্দা নিজের সৌন্দর্যের প্রশংসা শুনতে তার যেমন ভালো লাগতো, তেমনি সেটা প্রকাশ করতেও ছাড়তো না নিজের সাথীদের কাছে। প্রতিদিন স্কুলে যাওয়ার পূর্বে মা নিজের হাতে বিরাট চুলের গোছা দুদিকে বিনুনির করে লাল রিবন বেঁধে দিলে তবেই স্কুলে যাওয়ার জন্য তৈরি হতো। মধুছন্দার সাজার জন্য কোনো প্রসাধনের প্রয়োজন হতো না। হপ্তায় একদিন মা নিজের হাতে কাঁচা হলুদ সাথে কাঁচা গরুর দুধ মিশিয়ে সারা শরীরে প্রলেপ লাগিয়ে চুপটি করে বসে থাকতে বলতো বেশ কিছুক্ষণ। পরে অবশ্য ভালো করে স্নান করে নিতে হতো। মাত্র 13-14 বছর বয়স হতেই মধুছন্দার রূপের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। প্রতিদিন সকাল 10টায় গ্রাম থেকে একদল কিশোরী কন্যা স্কুলের পথে রওনা দিত। তাদের সাথে মধুছন্দাও যেত, পায়ে হেঁটে অনেকখানি পথ। বান্ধবীদের সাথে স্কুলে যাওয়ার পথে সকলের আকর্ষণের মধ্যমণি ছিল মধুছন্দা। তখন তাদের দেখে মনে হতো সখীদের দলে কোনো রাজকুমারী হেঁটে চলেছে। তাদের যারাই দেখে ক্ষণিকের জন্য থমকে দাঁড়ায়। বান্ধবীদের ভিতরে সবথেকে সুন্দরী কন্যাটি আর কেউ নয়, সে হলো মধুছন্দা। তাদের যাওয়ার পথে যারাই পড়ে তারা কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে অপরূপ কন্যাটিকে দেখতে থাকে খানিকক্ষণের জন্য। কেবলমাত্র রূপের প্রশংসাতে সন্তুষ্ট থাকতে পারেনি, তার সাথে পড়াশোনাতেও ছিল সকলের থেকে আগে। স্কুলের ভিতরে সমস্ত ছাত্রছাত্রীর ভিতরে সেই ছিল পড়াশোনাতে সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রী। মেধাতেও সে ছিল স্কুলের প্রথম ছাত্রী। প্রতিটা বছর প্রত্যেকটি ক্লাসে তার প্রথম স্থান দখল করে নেওয়াটাই আসল উদ্দেশ্য ছিল। স্কুলের দিদিমণি থেকে মাস্টার মশাই সকলেই মধুছন্দার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকত। অষ্টম শ্রেণীতে প্রবেশ করার সময় স্কুল থেকে ফেরার পথেই রজস্রাবে আক্রান্ত হওয়ার সময় পথের মাঝেই কোনো রকমে বান্ধবীদের সাহায্যে সামলে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে। বাড়িতে পৌঁছানোর পরে মায়ের সাথে কাকিমার সাহায্যে বুঝতে পারে তার নারী জীবনে প্রথম পদার্পণের কথা। তারপর থেকে মধুছন্দার জীবনে নানা রকম পরিবর্তন আসতে শুরু করে। স্বভাবে নম্রতা, কণ্ঠস্বরে আবেগ এবং শারীরিক গঠনের পরিবর্তন আসতেই মনের ভিতরে নানা রকমের স্বপ্নের বিনুনি মালার মতো গেঁথে যেতেই মুখশ্রীতে লালিত্যের ঝলক মন্ত্রমুগ্ধ করে। যারা তার সামনে এসে পৌঁছায় তারাই অবাক হয়ে তাকিয়ে থাকে খানিকক্ষণ। বিধাতা নিখুঁতভাবে তৈরি করেছিল মধুছন্দাকে, আর তাতেই তার মনে আত্ম অভিমানে অস্বাভাবিক চিন্তাধারা মনের মধ্যে জায়গা করে নিয়েছিল। মধুছন্দা পড়াশোনাতে প্রথম থেকে স্কুলের ফার্স্ট গার্ল থাকাতে মনের ভিতরে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হতো সবসময়। অপরূপ সৌন্দর্যের সাথে স্কুলের প্রথম স্থানটি তার দখলে ছিল, আর তাতেই আত্ম অভিমান অনেকটাই বেড়ে গিয়েছিল। বাড়িতে একমাত্র মেয়ে হওয়ার কারণে তাকে সবাই মাথায় তুলে রেখেছিল। তাই নিজেকে পৃথিবীর সমস্ত নারীর সাথে নিজের তুলনা করতে করতে একদিন গর্বে বুকটা ফুলে উঠেছিল। দেখতে দেখতে হাই স্কুলের পাঠ্যক্রম শেষ হতেই কলেজের পাঠ্যক্রমের জন্য ভাবনা চিন্তা করার সময় হঠাৎ একদিন তার বাবা ঘোষণা করে, মধুছন্দার বিবাহের প্রস্তুতি শুরু করো। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্তই অপেক্ষা করতে হয়েছিল। পূর্ব নির্ধারিত এই বিবাহ বন্ধনের সূচনা কেবলমাত্র থেমেছিল মধুছন্দার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ হওয়া পর্যন্ত। পরিবারের সকলের অবগত আছে, দুটি পরিবারের শপথ নেওয়ার কারণে এই বিবাহ বন্ধনের সূচনা হয়েছিল মেয়ের শিশুকাল থেকেই। তাই অবিলম্বে এই বিবাহ সম্পন্ন করার সময় উপস্থিত হয়েছে। মধুছন্দার শ্বশুর মশাই এতদিন অপেক্ষা করেছিলেন এই দিনটার জন্য, তাই নির্দিষ্ট সময় এসেছে মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার। তারই প্রস্তুতি শুরু করো অবিলম্বে। দুটি পরিবারের ভিতরের পারিবারিক সম্পর্ক আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই বিবাহ সম্পন্ন করা অবিলম্বে প্রয়োজন। বাবার এমন ঘোষণা শোনার পরেই মেয়ে মায়ের দ্বারস্থ হয়ে কান্নাকাটি শুরু করে বলে, আমি আরও পড়াশোনা করতে চাই, তারপরে সাংসারিক জীবনে প্রবেশ করব। তার আগে তো মোটেই নয়। তাছাড়া যার সাথে আমায় সারা জীবনের গাঁটছড়া বেঁধে দিয়েছিলে তাকে তো আমি দেখলামই না, তার সম্বন্ধে কিছুই জানলাম না।
তাহলে তাকে না দেখে কেমন করে স্বামীরূপে বরণ করব? মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারেনি মা। সংসারে মায়ের কোনো কথাতেই গুরুত্ব দেওয়া হতো না। যা কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র বাড়ির বড় সন্তান হওয়ার কারণে তার বাবার ছিল। মেয়ের মান অভিমানে তোয়াক্কা না করে তার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছিল। যেদিন তাকে দেখতে পাত্রপক্ষের মানুষজন এসেছিল, সেদিন পাত্রকে সম্মুখে দেখে ভীষণ দুঃখে মনে হয়েছিল এর থেকে আত্মঘাতী হওয়াই সব থেকে সুন্দর প্রয়াস। পাত্রপক্ষের বাড়ি থেকে এসেছিলেন পাত্রের পিসি, সাথে পাত্র আর কয়েকজন বন্ধু। কিছুক্ষণ পরেই জেনেছিল পাত্রের নাম বিনয় কর্মকার। কিন্তু যে মানুষটা একদিন তাদের বিয়ের জন্য প্রতিজ্ঞা করেছিল, সেই মানুষটা পাত্রের বাবা নাকি অসুস্থ থাকার কারণে সেদিন উপস্থিত থাকতে পারেননি। যখন মধুছন্দাকে অপরূপ সাজে সাজিয়ে তাদের সামনে উপস্থিত করা হয়, তখনই উপস্থিত সকলের আচরণে মুগ্ধ হওয়ার প্রক্রিয়া দেখা গেছিল। তারা এক কথায় রাজি হয়ে গেছিল এবং যত শীঘ্রই সম্ভব বিয়ের তারিখ ঘোষণা করা যায় তাতেই আগ্রহী হয়ে উঠেছিল। মধুছন্দা যখনই চোখ তুলে পাত্রের দিকে তাকায়, ঠিক তখনই মনের ভিতরের সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, যেগুলো এতদিন ধরে একটু একটু করে সাজিয়ে রেখেছিল, সেগুলো নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। দু চোখের জল বন্যার মতো বেরিয়ে আসার মুহূর্তে অসম্ভব বেদনাতে চেপে রেখে ভাবে, বাবা এ কার সাথে তার জীবনের গাঁটছড়া বেঁধে দিচ্ছে। সামনে বসে থাকা পাত্রর দিকে এক নজর দেখছিল মাত্র, তাতেই বুঝে গেছিল তার দুগুণ বয়সের মোটা সোটা শ্যামল বর্ণের মধ্যবয়সী মানুষটাই যে তার পরবর্তী সময়ের স্বামী হয়ে উঠবে। ভেবেই মনের ভিতর যন্ত্রণাগুলো প্রকাশ পাওয়ার আগেই সেখান থেকে এক প্রকার দৌড়ে ভিতরে চলে যায়, কাউকে কিছু বলার অপেক্ষা না রেখেই। ততক্ষণে হতভম্ব হয়ে গেছিল উপস্থিত সকলেই। পাত্রপক্ষের মানুষজন অবাক হয়ে জিজ্ঞেস করে, পাত্রের কোনো অসুবিধা হচ্ছে নাকি আমাদের সামনে বসে থাকতে? এখনো ঠিক করে আলাপিত হলো না, কিছুই তো জিজ্ঞাসা করলাম না। মেয়ে মুখ থেকে কোনো কথাই তো শুনতে পেলাম না। মধুছন্দার মা এবং বাবা দুজনেই অবাক হয়ে যায় মেয়ের আচরণে। মা উঠে ভিতরে যেতে যেতে বলে যান, হয়তো কিছু অসুবিধা হচ্ছে, আমি দেখছি, আপনারা কিছু মনে করবেন না। মা ভিতরে আসতেই লক্ষ্য করে বাড়ির পিছনের বারান্দায় বসে মেয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েছে। পাশে গিয়ে মা শুধায়, কি রে, তোর আবার কি হলো যে এমন কান্নাকাটি করছিস? অনেকক্ষণ ধরে মায়ের জিজ্ঞাসাকে উপেক্ষা করে কেঁদেই চলেছিল। বেশ কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতেই বলে, তোমরা আমাকে কার সাথে বেঁধে দিচ্ছ? এর থেকে আমার হাত পা বেঁধে গাঙের জলে ভাসিয়ে দিলে তো পারতে। মানুষটা তো আমার কাকার বয়সী, তার উপরের রূপ কেমন দেখো, দেখে মনে হচ্ছে এর থেকে আমার বাবা অনেক ভালো, অনেক সুন্দর। অভিমানী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা বলে, তোদের দুজনের বিবাহের প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল তোর যখন 5 বছর বয়স, তখন থেকেই তোর বাবা এবং তোর হবু শ্বশুরমশাই একটি মেলায় মন্দিরের সামনে শপথ নিয়েছিলেন, ভবিষ্যতে তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবার পরই এই বিবাহ সম্পন্ন হবে। তখন কিন্তু এই ছেলেটি আমাদের সাথে উপস্থিত ছিল না। সেখানে ছিলেন তোর হবু শ্বশুরমশাই এবং শাশুড়ি আর তাদের ভগ্নী। ছেলেটি তখন পড়াশোনাতে ব্যস্ত ছিল। তুই এতটাই সুন্দরী ছিলি, সেই বয়সে তোকে দেখেই এই উচ্চবিত্ত দম্পতি নিজের ছেলের জন্য তোর হাত চেয়ে নিয়েছিলেন তোর বাবার থেকে। দুজনেই তখন শপথ নিয়েছিলেন ভবিষ্যতে তোদের বিবাহ সম্পন্ন হবে। এখন কি করে ভেঙে দিতে পারে এমন সম্পর্ক? তবে আমরা আজ প্রথমবার ছেলেটিকে দেখছি। তাছাড়া আমার হাতে কিছু আছে কি মা? বাড়ির সমস্ত নির্ণয় নেওয়ার অধিকার কেবলমাত্র তোর বাবার। তবে শুনেছি পাত্র নাকি বড় সরকারি অফিসার, বিশাল বড় বাড়ি, বাড়ি তো নয় যেন অট্টালিকা। তোর বাবা অনেকদিন থেকে এই সম্বন্ধটি হাতে রেখেছিল, তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই আর অপেক্ষা করতে চাইছে না। বুঝতেই তো পারিস আমাদের মতো গরিবের সামনে একটা বিবাহযোগ্য কন্যা থাকলে সেই বাবার কত বড় চিন্তা থাকে। একটা উচ্চবিত্ত পরিবারের বউ হয়ে গেলে তোর জীবনটা শুধরে যাবে, এটাই ভেবেছিলাম আমরা সকলে। তবুও নিজেকে সম্পূর্ণ সংযত করতে ব্যর্থ হয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, তাই বলে একটা বুড়োর সাথে আমার জীবনটা বেঁধে দেবে? আমি কোনোদিনও কোনো ধনী পরিবারের বউ হয়ে যাবার কথা স্বপ্নেও ভেবে দেখিনি। খুব সাধারণ একটা সুন্দর সুস্বাস্থ্যবান পাত্রের সাথে আমার জীবনটা যদি বেঁধে দিতে, তাহলে হয়তো অনেক সুখী হতাম। সেই ছেলেটি গরিব হোক, কিন্তু আমার মনের মতো হতো। সেই কবে থেকে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, সেটা তোমরা নিমেষেই ভেঙে দিলে। তাছাড়া আরও কয়েকটা বছর যদি পড়াশোনা করতে দিতে, কি ক্ষতি হয়ে যেত তোমাদের? ততক্ষণে মেয়ের দু চোখের অশ্রু মুছিয়ে দিতে মা বলে,
ওঠ এবার, না হলে বাবা রেগে যাবে। পাত্রপক্ষের সবাই তোর অপেক্ষায় বসে আছে এখনো। তাদের সামনে একবার গিয়ে কিছুক্ষণের জন্য বসে তাদের প্রশ্নের উত্তর দিয়ে চলে আয়। তারপরে না হয় বাবার সাথে কথা বলে নিস নিজেই। আমার কিছু করার নেই রে মা, আমার হাতে যদি থাকতো তোকে পড়াশোনা করানোর চেষ্টা করে যেতাম। মায়ের কথার মাঝখানে মেয়ে বলে ওঠে, আরও কয়েকটা বছর পড়াশোনা করতে দিলে তোমাদের কি এমন ক্ষতি হয়ে যাচ্ছিল? তোমাদের বাড়িতে আমি বেশি ভাত খেয়ে ফেলি তাই না? আমার জন্য তোমাদের বেশি খরচ হয়ে যায় প্রতিদিন তাই না? তাই যত তাড়াতাড়ি আমাকে বাড়ি থেকে বিদায় করতে পারো তাতেই তোমরা নিজেদের খুশি খুঁজে পাবে, এটাই তো চাও। মা অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে কিছুক্ষণ পরে পাত্রপক্ষের সামনে এনে বসাতে পারে। ততক্ষণে পাত্র নিজেই জিজ্ঞাসা করে, আপনার কি কোনো রকম সমস্যা হচ্ছে? যদি কোনো রকম সমস্যা হয় তাহলে পরিষ্কারভাবে জানাতে পারেন, আমরা কিছু মনে করব না। তাদের সামনে কোনো রকম উত্তর দিতে পারেনি মধুছন্দা। খানিকটা দূরে গম্ভীর মুখে বাবাকে দেখে মুখের ভেতরে তালা লেগে গেছিল, তাই সেখানে মুখ নিচু করে বসে থাকাটাই সুরক্ষিত ভেবে মাথা নাড়িয়ে ইশারায় বুঝিয়ে দেয়, না আমার কোনো অসুবিধা হচ্ছে না। ততক্ষণে পাত্র জিজ্ঞাসা করে, আপনার কি আগেও পড়াশোনা করার ইচ্ছা আছে? যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে আমি কথা দিচ্ছি আপনার ইচ্ছা মতো যতদূর আপনি পড়াশোনা করতে চান করে যেতে পারবেন, আমি আপনাকে সাহায্য করব, এটুকু কথা দিতে পারছি। তবে অনেক বছর আগেই আমার বাবার সাথে আপনার বাবার এই নিয়ে কথা হয়েছিল যে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই এই বিয়েটা যেন সম্পন্ন হয়। যদি এখনও আপনার মনে কোনো কিন্তু থাকে তাহলে জানাতে পারেন, কিংবা এই বিয়েতে যদি আপনার কোনো রকমের অসম্মতি থাকে তাহলে জানাতে পারেন, আমরা কিছুই মনে করব না। পাত্র যখন এত কথা বলে গেছিল তখনও মধুচন্দা চুপ করেই বসেছিল। মনের ভিতরের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেলেও বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস পায়নি সে। তার মৌনতাই তার সম্মতি বলে ভেবে নিয়েছিল সেখানকার উপস্থিত সকলেই। তারপরেই পাত্র নিজে বলে উঠেছিল, আপনি এখন যেতে পারেন, বুঝতে পারছি আপনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না এমন পরিস্থিতিতে। পাত্রের কথা শুনে একবার বাবার দিকে একবার মায়ের দিকে, পরমুহূর্তে পাত্রের দিকে বড় বড় চোখে তাকিয়ে ভেবে উঠতে পারে না এখন তার কি করণীয়। তখনই পাশে দাঁড়িয়ে থাকা কাকা বলে ওঠে, দাদা এবার তাহলে মধুকে উঠে যেতে বলি। মেয়ের বাবার কি মনে হলো কেবল মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তখনই কাকা বলে, মধু তুই এবার উঠে ভেতর যেতে পারিস। আর অপেক্ষা করেনি এক মুহূর্তের জন্য মধুছন্দা। মাটির দিকে তাকিয়ে শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে এক প্রকার দৌড়ে সেখান থেকে ঘরের ভিতরে চলে যায়। পরে বুঝতে পারে অনেকক্ষণ ধরে সে ঘরে পাত্রপক্ষের সাথে বাবা কাকা এবং মায়ের আলোচনা চলছে। সেখান থেকে চলে এসে বাড়ির ছাদের উপর গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, তাহলে এমনভাবে তার জীবনটা পাল্টে যাবে একটা মধ্যবয়স্ক মানুষের সাথে সংসার করতে করতে। সে তো কত স্বপ্ন দেখেছিল একদিন রাজকুমার এসে তাকে নিয়ে যাবে তার রাজ্যে, সেই স্বপ্নগুলো কোথায় হারিয়ে যাবে এমনভাবে। এটা ভেবেই দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কতক্ষণ উদাস হয়ে আকাশের দিকে তাকিয়েছিল তার খেয়াল ছিল না। হঠাৎ মায়ের আওয়াজে নিজেকে ফিরে পেয়ে উত্তর দেয়, আমি এখানেই আছি, আবার কিসের প্রয়োজন হলো বলো? মধুচন্দার বাবা কাকাদের সামান্য কিছু জমি জায়গা থাকলেও ভাগ চাষের জমির উপরে নির্ভরশীল ছিল। খুব সাধারণ নিম্নবিত্ত পরিবারের হলেও কোনো কিছুতে অভাব রাখেনি মধুচন্দার বাবা নিরঞ্জন বসাক। সংসারে সুখ আনার জন্য সেই ভোর রাত থেকে জমিতে পৌঁছে যেত। নিরঞ্জনের বাবা মা দীর্ঘদিন হলো গত হয়েছেন। একমাত্র ছোট ভাই তখন খুব ছোট। বাপ মা মরা ভাইকে নিজের সন্তানের মতো মানুষ করলেও বেশি দূর পড়াতে পারেনি। ভাই সুরঞ্জন দাদা বৌদির সাথে থেকে সংসারের অবস্থা দেখে দাদার সাথে ভাগ চাষের কাজে জুটে গেছিল। মধুচন্দা অপরূপ সৌন্দর্যের অধিকারী হয়ে জন্মগ্রহণ করেছিল অতি সামান্য নিম্নবিত্ত পরিবারটিতে। পরিবারের সকলের আদর যত্নে মধুচন্দা ভেবে নিয়েছিল অনেক কিছু যেগুলো তার চিন্তাভাবনার থেকেও ছিল অস্বাভাবিক। যখন মধুচন্দার বয়স 5 কি 6 তখন একদিন সপরিবারে একটি মেলাতে বেড়াতে যায় এবং সেখানে আচমকাই আলাপ হয় এমন একটি পরিবারের সাথে। সেখান থেকে নিরঞ্জন মেয়ের আগাম ভবিষ্যতে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিল। সেদিন মধুচন্দাকে সাথে নিয়ে মেলাতে ঘুরে বেড়ানোর সময় আলাপ হয় সুশান্ত কর্মকারের পরিবারের সাথে। সুশান্তবাবু তার স্ত্রী এবং তাদের সাথে ছিল সুশান্তবাবুর 15 বছরের ভগিনী। মেলাতে ফুটফুটে মধুচন্দাকে দেখে সুশান্তবাবু এবং তার স্ত্রী তাদের সাথে আলাপ করেন স্বপনোদিত হয়ে এবং মধুচন্দার জন্য নানা রকমের উপহার সামগ্রী নিয়ে দেওয়ার সময় সুশান্ত বাবুকে বলেন, আপনাদের এই ফুটফুটে কন্যা সন্তানটিকে আমার ছেলের জন্য ভিক্ষা চাইছি, দেবেন? তবে এখন নয়, এই মেয়ে যখন
পূর্ণবয়স্ক হয়ে উঠবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারপরে এই নিয়ে চিন্তাভাবনা। সুশান্তবাবুর পরিবারের সাথে ছিলেন তার স্ত্রী এবং তার বোন মণিমালা। সুশান্তবাবু তাদের একমাত্র পুত্র সন্তান বিনয়ের জন্য ছোট্ট মধুচন্দাকে তাদের পুত্রবধূ বানানোর আকাঙ্ক্ষায় প্রস্তাব দিয়েছিলেন। যদিও তখন বিনয় তাদের সাথে ছিল না, সুশান্তবাবু বলেছিলেন তাদের সন্তান পড়াশোনাতে ব্যস্ত এবং খুব শান্ত স্বভাবের এবং পড়াশোনায় যথেষ্ট মনোযোগ সহকারে এগিয়ে চলেছে। নিরঞ্জন বাবু এবং তার স্ত্রী দুজনেই রাজি হয়ে যান। সুশান্তবাবুর পরিবারের আত্মীয়তাপূর্ণ ব্যবহারে অত্যন্ত প্রসন্ন হয়ে রাজি হতে বাধ্য হয়েছিলেন। তাদের একমাত্র সন্তান বিনয়কে না দেখে এবং তার বয়স কত সেটাও না উপলব্ধি করেই কেবলমাত্র সুশান্তবাবুর ব্যবহারে সম্পূর্ণ আপ্লুত হয়ে নিজের মেয়ের সাথে ভবিষ্যতে বিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন এবং মেলাতেই একটি মন্দিরের সামনে দুজনেই শপথ নেন ভবিষ্যতে তাদের উভয়ের সন্তান বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে দুটি পরিবার আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হয়ে উঠবে। সেই মেলাতে দুটি পরিবার দীর্ঘক্ষণ একসাথে থেকে প্রসন্ন চিত্তে বাড়ি ফিরে আসেন। পরে সুশান্তবাবুর সাথে দীর্ঘদিন যোগাযোগ রেখে চলেছিল নিরঞ্জন বাবু। খুব ছোটবেলা থেকে মধুচন্দার জীবনের গাঁটছড়া বেঁধে রেখেছিল দুটি পরিবার, কিন্তু এই সবের থেকে বহু দূরে ছিল মধুচন্দার ভাবনা চিন্তা। তার সেই বয়সের কথাগুলো বড় হওয়ার পরে কিছুই মনে ছিল না, কিন্তু মনে রেখেছিল নিরঞ্জন বাবু এবং তার স্ত্রী। সময়ের সাথে তাল মিলিয়ে নদীর জলের মতো বয়ে গেছিল অনেকটা বছর। সুশান্তবাবু মাঝে মধ্যেই খবর নিতেন। মধুচন্দার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই পুরনো কথা মনে করিয়ে দিয়ে তার একমাত্র সন্তানের জন্য মধুচন্দার হাত চেয়ে নেন সুশান্তবাবু। উচ্চ মাধ্যমিকের পরে মধুচন্দার বয়স যখন 18 বছর, তখন বিনয়ের বয়স 38। প্রথমে বিনয়কে দেখে নিরঞ্জন বাবুও ঘাবড়ে গিয়েছিলেন। মনে মনে ভেবেছিলেন তার মেয়ের থেকে অনেক বেশি বয়সের এই পাত্র, কিন্তু তখন রাজি না হয়ে পারেননি। উপায় ছিল না সেই মুহূর্তে। এতদিনের প্রতিশ্রুতি ভেঙে দেওয়ার মানসিকতা ছিল না নিরঞ্জন বাবুর। তাছাড়া আরও একটা কারণ ছিল, বিনয় তখন একজন কেন্দ্রীয় সরকারের অফিসার হওয়ার কারণে। এছাড়া শুনেছিলেন সুশান্তবাবুর প্রচুর জায়গা জমি এবং বিরাট অট্টালিকা সম ভিটে বাড়ি। বলতে গেলে উচ্চবিত্ত পরিবারের সন্তান, তাতেই একটি গরিব নিম্নবিত্ত চাষির মনে জেগে উঠেছিল মেয়ের জন্য নানা রকমের স্বপ্ন। তবে বিনয়কে দেখে প্রথমটা একটু ঘাবড়ে গেলেও পরে মনে মনে ভেবে দেখেন ছেলেদের বয়সে দেখতে নেই, সুপাত্র এবং আর্থিকভাবে সম্পন্ন এমন পাত্রের কোনোদিনও পাত্রের অভাব হবে না। তাই আর পিছনে ফিরে তাকাতে পারেননি। মধুচন্দা যখন জানতে পারে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে তার বয়সের দ্বিগুণ বয়সেরও বেশি পাত্রের বয়স, তখন কিছুতেই নিজেকে সামলাতে পারেনি। এমনকি ঘোর বিরোধী হয়ে উঠেছিল এমন বিয়েতে। তার মনে কেবল একটাই চিন্তা, তার সাথী বান্ধবীদের সামনে কি জবাব দেবে সে। তার মনের স্বপ্নগুলো তার সকল বান্ধবীদের একদিন জানিয়েছিল সে, বড় বড় মুখ করে। দীর্ঘদিন থেকে মনের ভিতর সাজিয়ে রাখা স্বপ্নগুলো নিমেষে ধূলিসাৎ হয়ে যাওয়াতে তার উপরে কটূক্তি করবে না তার সাথীরা। তার সাথীদের থেকে নেমে আসবে নানা রকমের কটূক্তি এবং টিটকিরি, যেগুলো তার পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে উঠবে। কিন্তু আজ যখন এমন পাত্রের সাথে তার বিবাহ ঠিক হতে চলেছে, তাদের সামনে কোন মুখে দাঁড়াবে সে? এমনকি মাকে পর্যন্ত বলেছিল, 5 বছর বয়সে আমার বিবাহ ঠিক করে দিয়েছিলে তোমরা। যার সাথে বিয়ে হবে তাকে না দেখেই কেমন বাবা মা তোমরা। কেবলমাত্র ছেলেটির বাবা আর মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল বলেই তোমরা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছ। আমার জীবনের কোনো স্বপ্নের দাম তোমাদের কাছে নেই, তাহলে এটাই বুঝে নিতে হবে। তাছাড়া মেয়ে বলে কি সব কিছু মুখ বুজে মেনে নেব? মায়ের কাছেও প্রবল প্রতিবাদ করেও মেনে নিতে বাধ্য হয়েছিল এই সম্পর্কটাকে। তবে মধুচন্দা বাবার সামনে মুখ খুলতে সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। নিরঞ্জন বাবুও মেয়ের কথা এতটুকু চিন্তা না করে কেবলমাত্র ধনী পরিবারের সন্তান হওয়ার কারণে বিনয়ের সাথে নিজের একমাত্র কন্যার বিবাহ সম্পন্ন করে দিলেন। মধুচন্দার কোনো প্রকার আপত্তি ধোপে টেকেনি। একদিন তাকে মুখ বুজে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। নিরঞ্জনবাবু নিজেদের সাধ্যমতো বিয়েতে অনুষ্ঠান করেছিলেন এবং মেয়ের বিদায় বেলা যতটুকু পেরেছিলেন সাথে দত্ত হিসাবে মেয়ের সাথেই পাঠিয়েছিলেন। বিয়ের সময় নিজেকে সম্পূর্ণ অসাড় করে রেখে বিয়ের সমস্ত কাজকর্মে অংশগ্রহণ করার সময় তার মনে এতটুকু আনন্দের সঞ্চার হয়ে ওঠেনি। তার বদলে তার মুখে ছিল সর্বদা একটি গাম্ভীর্যপূর্ণ ব্যবহার। সকলের কথা মেনে যাচ্ছিল, কিন্তু মুখে কিছু না বলেই। এমনভাবে বিবাহ সম্পন্ন হওয়ার পরের দিন যখন মেয়ের বিদায় বেলা আসে, তখনও মধুচন্দার কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাপের বাড়ি থেকে যাওয়ার সময় চোখ দিয়ে এক ফোঁটা অশ্রুও বেরোতে দেখেনি কেউ। বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মৌন থেকে গেছিল, যন্ত্রের মতো সবকিছু মেনে নিয়েছিল। সম্পূর্ণ সময়টা নিরুত্তর থেকে মুখটা গাম্ভীর্য করে থেকে গেছিল। তাকে দেখে মনে হচ্ছিল তাকে ধরে বেঁধে এমন বিয়েতে রাজি করানো হয়েছে। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে যখন স্বামী বিনয়ের সাথে অত্যাধুনিক বিদেশি গাড়িতে বসে রওনা দিয়েছিল, তখনও তার মুখ থেকে একটা কথাও বেরোয়নি। মুখে ছিল না কোনো প্রতিক্রিয়া, সম্পূর্ণ গাম্ভীর্যভাবে সবাইকে উপেক্ষা করে গেছিল প্রতিটা মুহূর্তে। গাড়ির ভিতরে বসে থাকার সময় দুজনের সমান দূরত্ব বজায় রেখে একবার বিনয় জিজ্ঞাসা করেছিল, আপনার কি এই বিয়েতে রাজি ছিল না? যদি রাজি ছিল না তাহলে সেদিনই আমাকে জানাতে পারতেন। সেই কবেকার দুজনের গুরুজনেরা মিলে যে প্রতিজ্ঞা করে গেছিল সেগুলো মানতে হবে বলে তো কোনো কথা ছিল না। সেদিন আপনার মুখের থেকে কোনো রকম উত্তর না পেয়ে এটাই ভেবে নিয়েছিলাম আপনিও বোধহয় রাজি আছেন, তাই বিবাহটা হয়ে গেছে যখন নিজেকে সামলে নিয়ে ভবিষ্যতে কি করবেন সেটাই চিন্তা করুন। তবে আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। যেদিন আপনি নিজের স্বইচ্ছায় স্বামী ভেবে আহ্বান করবেন সেদিন আপনার নিকটে দাঁড়াবো। আজ এমন শুভ লগ্নে এটাই আমি শপথ করলাম। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, তাই আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারবেন। যতদিন আপনি পড়াশোনা করতে চান পড়াশোনা করতে পারেন। তবে একটা কথাই বলবো, মানুষের বাহ্যিক রূপ দেখে তার ভেতরের সমস্ত গুণ, তার সম্পূর্ণ চরিত্রটাকে বুঝে নেওয়াটা যথেষ্ট কষ্টকর। গাড়ির ভিতরে কেবলমাত্র দুজনেই একসাথে বসেছিলেন। সামনে গাড়ির ড্রাইভার তার নিজের মতো রাস্তা দেখে গাড়ি চালিয়ে যাচ্ছিল। বিনয় বলতে থাকে, পিতামাতা যদিও ভুল করে এমন শপথ নিয়েছিলেন সেটা আমাকে জানালেই হয়ে যেত। তবুও যখন এই বিবাহ সম্পন্ন হয়েছে তখন আমার প্রতিজ্ঞাগুলো আমার মনে থাকবে আজীবন। ভবিষ্যতে যদি কোনোদিন মনে করেন আমি আপনার স্বামী হওয়ার যোগ্য, সেদিন নিঃসংকোচে জানিয়ে দেবেন। আমাদের বাড়িতে আমার বৃদ্ধ বাবা এবং আমি ছাড়া আর কেউ থাকে না। হ্যাঁ, কয়েকজন কাজের মানুষ আছেন, তারা তাদের মতো করে সবকিছু দেখে শুনে কাজ করে চলে যান। আমাকে প্রায় বাইরে বেরোতে হয়। বাড়িতে আমি খুব কম সময় থাকতে পারি। সারা দেশে আমাকে পর্যবেক্ষণ করে যেতে হয় কেন্দ্রীয় সরকারের অফিসার হওয়ার কারণে। তাই নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত পাবেন আমাদের ছোট্ট বাড়িতে। প্রায় 3 ঘন্টা রাস্তা ছিল মধুচন্দাদের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত। সকালে বাপের বাড়ি থেকে বিদায় জানিয়ে রওনা দিয়েছিল। গাড়িতে 3 ঘন্টা পরে যখন একটি বিরাট লোহার গেটের ভিতরে গাড়িটি ঢোকে, তখনই অবাক নয়নে তাকিয়ে থাকে মধুচন্দা। কি সুবিশাল বাড়ি! শুনেছিল একবার তার শ্বশুর বাড়ি নাকি বিরাট বড় অট্টালিকা সম বাড়ি। সেই মুহূর্তে নিজের চোখে বিশ্বাস করতে পারে না এত বিশাল বাড়ি দেখে। কেবল বাড়ি নয়, চারিদিকে বিভিন্ন রকম বাগানে ফুল ফুটে আছে। চারিদিকে ফুলের বাগানের মাঝখানে বাড়িটি মোটেই ছোট বলে মনে হয় না। অট্টালিকা তো নয়, মনে হয় কোনো রাজপ্রাসাদ। বিশাল জায়গা জুড়ে বাগানের সাথে বাড়িটি দেখে মধুচন্দার চোখ কপালে উঠলেও নিজেকে সংযত রাখে। গাড়িটি যখন বিরাট অট্টালিকার পাশে এসে দাঁড়ায় তখন তাদের আমন্ত্রণের জন্য গুটি কয়েক মানবীকে দেখে বেশ কিছুটা আশ্চর্য হয়ে মধুচন্দা মনে মনে ভাবে, গ্রামে দেখেছিলাম অনেক বিয়ের অনুষ্ঠান, সেখানে নতুন বউ বাড়িতে আসলে গ্রাম ভর্তি মানুষজন ভিড় করে থাকতো এবং বাড়ির মহিলারা নতুন কাপড় চোপড় পরে নতুন বউকে বরণ করার জন্য বরণ ডালা নিয়ে এসে উপস্থিত হতো। কিন্তু এখানে দেখছি তো গুটি কয়েক মানুষ। গাড়ি থেকে বিনয় প্রথমেই নেমে গিয়ে একজন মানুষকে উদ্দেশ্য করে বলে, শ্যামা কাকা, পিসি কোথায়? নতুন বউকে বরণ করতে হবে তো। শ্যামা কাকা নামের মানুষটি দুহাত জড়ো করে বিনয়কে বলে, হুজুর, আপনার পিসি ঠাকুরন বরণডালা সাজিয়ে আনছেন, সাথে মেয়ে মালবিকা দিদিও আছেন। কথাটা শেষ হওয়ার মুহূর্তে গাড়ির ভিতরে থেকেই মধুচন্দা দেখে একজন মহিলা সাথে 15-16 বছরের মেয়ের সাথে বরণডালা নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসছেন। গাড়ির কাছে এসে মধুচন্দাকে লক্ষ্য করে বলে, এবার গাড়ি থেকে নেমে এসো, এবং বিনয়ের দিকে তাকিয়ে বলে, তুইও পাশে দাঁড়া, দুজনকে একসাথে বরণ করতে হয়। ততক্ষণে মধুচন্দার নজর চলে যায় বিনয়ের দিকে। সেদিকে তাকিয়েই বুঝতে পারে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে তাকে দাঁড়াতে হচ্ছে নববধূর পাশে। পিসি বরণডালা নিয়ে দুজনকে বরণ করে বলে, এবার তোমরা দুজনে একসাথে বাড়িতে প্রবেশ করতে পারো। পিসি ততক্ষণে তার পাশে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, মালবিকা, তুমি নতুন বধূকে তার ঘরে পৌঁছে দাও, তবে সেখানে থাকবে তুমি কিছুক্ষণ, একা ছেড়ে আসবে না। নতুন বউয়ের কোনো কিছুর আবশ্যকতা হলে তুমি জানাবে কাজের মাসি চম্পাকে। তুমি কিছুক্ষণ থেকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে চম্পাকে দায়িত্ব দিয়ে তবে তুমি নতুন বউয়ের ঘরের থেকে আলাদা হবে। বধূ বরণ করার সময় পিসি শাশুড়ির দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল খুব সাধারণভাবে একটি তাঁতের শাড়ি পরে বরণ করতে এসেছিল। মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছিল, এত বড় রাজপরিবারের মতন এদের অট্টালিকা, কিন্তু এদের সাজ পোশাক খুব সাধারণ। এটা তার কাছে আশ্চর্য লেগেছিল।
বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে প্রবেশ করার সময় কোনো অনুষ্ঠানের সূচি না দেখে আশ্চর্য হয়েছিল। এতদিন সে জেনে এসেছিল নতুন বউ গৃহ প্রবেশ করলে তার জন্য নানা রকমের অনুষ্ঠান রাখা থাকে, সেগুলো থেকে সে ছিল বঞ্চিত। মধুচন্দ্রা লক্ষ্য করেছিল বরণ হওয়ার পরে তার স্বামী বাড়ির ভেতরে ঢুকে যায় কোনো কিছুর অপেক্ষা করা ছেড়েই। ততক্ষণে পাশে দাঁড়িয়ে থাকা মালবিকা নামক মেয়েটি বলে, নতুন বৌদিমণি এসো, আমি তোমাকে তোমার জন্য নির্দিষ্ট ঘরে রাখা ঘরে নিয়ে যাচ্ছি। আমি তোমার ননদ হই, অর্থাৎ যে তোমাকে বরণ করলো তিনি আমার মা আর তোমার স্বামীর পিসি, তাই আমি তোমার ননদ হব। কথাটি শেষ করে মালবিকার সাথে বিশাল বড় অট্টালিকায় প্রবেশ করে। অট্টালিকার ভিতরে প্রবেশ করে দু চোখ কপালে ওঠে মধুচন্দ্রার। প্রবেশ পথের দুপাশে দুটি সিংহের পাথরের মূর্তি ছেড়ে এগিয়ে গিয়ে পড়ে বিশাল আকৃতি দুপাল্লার দরজা। উপর থেকে নিচে অবধি তাকালে আন্দাজ করা মুশকিল হয়ে ওঠে এত বড় দরজা। দরজার গায়ে পিতলের গম্বুজের মতো আকৃতি ছোট ছোট পদার্থগুলো দেখে কিছুতেই আন্দাজ করতে পারে না এগুলো কোনো সাধারণ মানুষের বাড়ি বলে। সেই দরজা ছাড়িয়ে প্রবেশ করতেই দেখে বিরাট মাপের একটি স্থান, তার উপরটা কোথায় চলে গেছে নজর পড়ে না। সেই স্থানের দুপাশ দিয়ে দুদিকে দুটি সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। সিঁড়ি যেখানে শেষ হয় তার চারপাশে ঘিরে বারান্দা। সেই বারান্দা থেকে নিচের সুবিশাল স্থানে যা কিছু হয় সবকিছুই দেখা যায়। মধুচন্দ্রাকে নিয়ে মালবিকা একটি সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় দেখে সিঁড়ির পাশের দেওয়ালে নানা রকমের মনীষীদের তৈলচিত্র টাঙানো আছে। তার ভেতরে অনেক দেবদেবীরও তৈলচিত্র দেখে কিছুটা হলেও আশ্চর্য হয়। সিঁড়ির শেষে ঝুল বারান্দা ধরে কিছুটা যাওয়ার পরে একটি বন্ধ দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, বৌদিমণি এটাই তোমার ঘর, এবার এসো। দরজা ঠেলে ভিতরে ঢুকেতেই সামনে লাল মখমলে নকশা করা ভারী পর্দা সরিয়ে ঘরের ভিতরে পা রাখতেই বুঝতে পারে এত বড় ঘরটায় কি নেই সেখানে। বিরাট বড় মাপের ঘরের মাঝামাঝি জায়গায় একটি সুদর্শন কাঠের পালঙ্ক শোভা পাচ্ছে, যেমন তার পাশে একটি অত্যাধুনিক সোফা সেট। বাকি ঘরটায় নানান দিকে তাকিয়ে দেখে একপাশে একটি সুবিশাল ড্রেসিং টেবিল। সেই ড্রেসিং টেবিলে মানুষের আকৃতির আয়না দেখে অবাক হয়ে যায়। ঘরের ভিতরটা দেখতে দেখতে অবাক হয়ে ভাবে এমন ঘরের পরিবেশ তার জীবনে সে দেখেনি। তাহলে এরা নিশ্চয়ই বিরাট ধনী পরিবারের, না হলে এত সাজসজ্জা একটা ঘরে। এমন তো অনেকগুলোই ঘর আছে, সেগুলোতেও কি এমনভাবেই সাজানো আছে? বিরাট বড় ঘরে চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে যতটা আশ্চর্য হয়েছিল ততটাই অবাক হয়ে উঠেছিল মধুচন্দ্রা। কিছু ভাবার আগে মালবিকা বলে, এই ঘরটায় বিনয়দা থাকতো, এখন অবশ্য তোমাদের দুজনের হবে। তুমি এখন সকাল থেকে পরে থাকা শাড়ি ছেড়ে নতুন বস্ত্র পরে নিতে পারো। তোমার জন্য ওই যে একপাশে রাখা একটা কাঠের আলমারি দেখছো, সেখানে আগে থেকে তোমার জন্য নানা রকমের বস্ত্রের সম্ভার গুছিয়ে রাখা আছে। তার মধ্যে থেকে যেটা তোমার পছন্দ হয় সেটা নিয়ে ওই যে একটা দরজা দেখা যায়, ওটাই হলো টয়লেট। এবার চলে যাও দেখি, আমি এখানেই আছি। তোমার কিছু অসুবিধা হলে বলো, আমি সব কিছু জানি। এই ঘরের কোথায় কি রাখা আছে আমি সব কিছু বুঝিয়ে দেব। মালবিকার কথা শুনে কাঠের আলমারির ভেজানো পাল্লা খুলতেই থমকে দাঁড়িয়ে যায়। আলমারির ভিতরে থরে থরে সাজানো নানা রকমের বহুমূল্য শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ এবং তার সাইজের মতো অন্তর্বাস দেখে ভেবে কুলকিনারা পায় না এগুলো কখন কিভাবে এসেছে। আলমারিতে রাখা শাড়িগুলোতে হাতের স্পর্শ করতে করতে ভাবতে শুরু করে এত বহুমূল্য শাড়িগুলো তার জীবনে চোখেও দেখেনি। তাদের বাড়িতে এমন ধরনের বস্ত্রের সম্ভার চিন্তাও করা যায় না। ভেবে ঠিক করতে পারে না কোন শাড়ি নেবে পরার জন্য। একবার তার নিজের পরনের শাড়ির দিকে নজর দিয়ে দেখে মনে হলো এই বস্ত্রের সম্ভারগুলো থেকে তার বাপের বাড়ি দেওয়া বস্ত্রগুলো অত্যন্ত খেলো, যার সাথে তার পরনের শাড়ির কোনো তুলনা হয় না। তবুও তার মধ্যে থেকে যেটা অত্যন্ত খেলো মনে হলো সেটার সাথে অন্তর্বাস নিয়ে টয়লেটের দরজা খুলেই পুনরায় থমকে যেতে হলো। টয়লেটের দরজা খুলে ভেতরে তাকিয়ে বুঝে উঠতে পারছিল না কোনো কিছুই। তাই মালবিকার থেকে করুণ চোখে তাকিয়ে অত্যন্ত ধীরকণ্ঠে বলে, একবার এদিকে আসবে? আমি এর ভিতরের কিছুই বুঝতে পারছি না, তুমি যদি একটু বুঝিয়ে দাও। ততক্ষণে হাসতে হাসতে মালবিকা এগিয়ে এসে বলে, চলো আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। আসলে এই টয়লেট এবং ঘরের সাজসজ্জা সবকিছুই আধুনিক পাশ্চাত্য শৈলীতে তৈরি, তাই তোমার অসুবিধা হচ্ছে এটা আমি বুঝতে পারছি। আমি বুঝিয়ে দিচ্ছি কেমন করে টয়লেটে বসতে হয়, কেমন করে জল চালাতে হয়। একদিকে গরম জল আছে, একদিকে ঠান্ডা জল আছে। পাশে একটা ছোট্ট কাচের আলমারির ভিতরে দেখো কত রকমের সাবান, শ্যাম্পু, কন্ডিশনার রাখা আছে। এগুলো সবকিছুই তোমার জন্য। তুমি আসবে বলে আগে থেকেই সবকিছু সাজানো ছিল। মালবিকার থেকে কিছুক্ষণ নানা রকমের সামগ্রীর সাথে পরিচয় হয়ে অবশেষে বুঝতে পারে পাশ্চাত্য ধরনের টয়লেটে কেমনভাবে ব্যবহার করতে হয়। একপাশে বাথটব দেখে বলে, এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তখন মুচকি হেসে মালবিকা বুঝিয়ে দেয় কেমন করে বাথটবে জল ভরতে হয়, গরম ঠান্ডা জলের মিশ্রণ কেমনভাবে করতে হয়। সব কিছু বুঝে নেওয়ার পরে মালবিকা জিজ্ঞেস করে, আরও যদি কিছু বুঝতে অসুবিধা হয় বলো, আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি।
টয়লেটের ভেতরে দাঁড়িয়ে নিজেদের বাড়ির সাথে তুলনা করতে গিয়ে হীনমন্যতায় ভাবে তাদের বাড়িতে টয়লেট বলতে বাড়ির পিছনের দিকে একটি দেশীয় পদ্ধতি, একটু টয়লেট জলের জন্য একটি টিউবওয়েল, তার জল নিয়ে সব কিছুই সম্পন্ন করে যেতে হতো। আর এখানকার টয়লেট, বাকিটা ভাবতে পারে না। প্রথম দিন হলেও মালবিকার থেকে সমস্ত কিছু বুঝে নেওয়ার পরেও স্বাভাবিক হতে ঠিক মতো পারে না। তবুও যথেষ্ট পরিচ্ছন্ন হয়ে ঘরের ভিতরে পা রাখতেই দেখে একজন মাঝবয়সী মহিলা একটি ট্রে হাতে নিয়ে অপেক্ষায়। টয়লেট থেকে নতুন শাড়ির সাথে মোটামুটি প্রসাধনে সজ্জিত হয়ে নিজেকে টয়লেটের ভিতর আয়নায় দেখে রীতিমতো চমকে উঠেছিল মধুছন্দা। এই দুটি দিন চিন্তায় চিন্তায় তার সুন্দর মুখশ্রীর দু চোখে কোনো একটা অস্পষ্ট কালো রেখা দেখে তার চমকে ওঠাটাই স্বাভাবিক ছিল। একবার ভাবে এই নিয়ে আর চিন্তা করে কিছু লাভ নেই। এতদিনে যা হওয়ার সেটা যখন হয়েই গেছে, তখন নিজেকে নদীর স্রোতের মতো ছেড়ে দেবে। যা থাকে ভাগ্যে সেটাই মেনে নিতে হবে। টয়লেট থেকে সম্পূর্ণ সাজসজ্জার পরে বেরোতে গিয়ে থমকে যায় নিজের সিঁথির দিকে তাকিয়ে। তখনই মনে পড়ে বিবাহিত নারীদের সিঁদুর পরতে হয়। সিঁদুর ছাড়া একটি বিবাহিত নারীর কোনো পরিচয় থাকতে পারে না। ইচ্ছা না হলেও সিঁথিতে সিঁদুর কপালে টিপ পরতে বাধ্য হয়। সিঁথিতে সিঁদুরের চুটকি দিতে সারা শরীরে শিহরণ খেলে যায় অদ্ভুতভাবে। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তার সর্বাঙ্গে ভর করে উঠেছে। মনটা শান্তি এবং তৃপ্তিতে মুহূর্তের জন্য ভরে ওঠে। টয়লেট থেকে বেরিয়ে আসতেই অপেক্ষারত মাঝবয়সী মহিলাটি বলে ওঠে, বৌমণি, আপনার জন্য গরম দুধের সাথে কিছু নামকিন এনেছি। শুনলাম আপনি নাকি চা কফি কিছু নেন না, তাই এমন জিনিস নিতে পিসি ঠাকুরান আদেশ করেছেন। এখানে রাখছি, আপনি আহারগুলো গ্রহণ করে নেবেন নিজের সুবিধা মতো। ততক্ষণে মালবিকা বলে ওঠে, বৌদিমণি, তোমার জন্য উষ্ণ দুধ এসেছে, আমার জন্য কফি। মৃদু হেসে পুনরায় বলে, আসলে আমার কফিটাই বেশি পছন্দের। খালি গরম দুধ মোটেই খেতে পারি না, বমি লাগে। সব কিছু শুনে সামনে টেবিলে রাখা খাদ্য পদার্থগুলোর সামনে এসে বসতেই অনুভূতি হয় পেটে বেশ ভালো রকমের খিদের উৎপন্ন হয়েছে। মনে পড়ে কয়েকদিন থেকেই ঠিক করে খেতে পারছিল না, নানা রকম চিন্তাতে। গতকাল রাতে কোনো রকমের দাঁতে কেটেছিল সামান্যটুকু আহার। আজ সকালে বিদায় বেলার আগে মা বারবার বলেছিল, যাওয়ার আগে কিছু মুখে দিয়ে যা। কিন্তু এই নিয়েও এতটাই উত্তেজিত ছিল যে মায়ের কথায় কান পর্যন্ত দেয়নি, কেবল রাগে অভিমানে। সামনে তার অত্যাধিক প্রিয় উষ্ণ দুধের সাথে নানা রকম নোনতা স্বাদের শুকনো ব্যঞ্জন দেখে পেটের খিদেটা চাড়া দিয়ে ওঠে। তবুও নিজেকে সংযত করে মালবিকার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এতক্ষণে মনে হচ্ছে কিছু খাওয়ার প্রয়োজন এসে পড়েছে। দুজনে নিজের নিজের পানীয়র স্বাদ নিতে নিতে মালবিকার সাথে কথা বলতে ইচ্ছা হতেই বলে ওঠে, তুমি তো এখন পড়াশোনা করছো, কোন ক্লাসে পড়ো এখন? আসলে মালবিকার মতো প্রায় সমবয়সী মেয়ের সাথে কিছুক্ষণ থাকার পরে মধুচন্দার মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছিল। তাই সম্পূর্ণ মৌন থাকতে না পেরে ভাবে, এই মেয়েটি খুব সরল স্বভাবের, এর সাথে বন্ধুত্ব করলে অনেক কিছু জানতে পারবে। তাই নিজের মৌনতা ভেঙে প্রশ্ন করে। মধুচন্দার সাথে বসে কফির স্বাদ নিতে নিতে বলে, আমি সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেব, তবে আমি আর মা এখানে থাকি না। তোমাদের বিয়ের অনুষ্ঠানে যোগাযোগ দেওয়ার জন্য কয়েকদিন ধরে আছি। হয়তো তোমাদের বৌভাতের পরেই বাড়ি ফিরে যাব। শুনেছি তুমিও নাকি পড়াশোনাতে খুব ভালো। প্রতি বছর তুমি তোমার স্কুলে ফার্স্ট গার্ল হতে। একটি কথা বুঝতে পারছি না। কথাটা বলেই আচানক থমকে যায়। ঠিক তখনই মধুচন্দা মালবিকা চোখের দিকে তাকিয়ে ইশারার জিজ্ঞাসা করে, কি বলতে চায়? মালবিকা এদিক ওদিক তাকিয়ে খুব আস্তে আস্তে বলে, তুমি এত ভালো ছাত্রী হয়েও আগে পড়াশোনা না চালিয়ে? মালবিকার কথার উদ্দেশ্য বুঝেছিল মধুচন্দা, তাই কিছুক্ষণ মন থেকে বলে, ইচ্ছা তো অনেক ছিল, অনেক পড়াশোনা করার, কিন্তু বিধাতার লিখন। মধুচন্দা না বলা কথাগুলো কতটা বুঝেছিল মালবিকা সেটা প্রকাশ না করেই বলে, বিধাতার লিখন এটা তুমি মানো? আমি কিন্তু মানি না। আমার মাও মানে না কোনোদিনও। আমার বাবা দীর্ঘদিন হলো আমাদের থেকে অনেক দূরে সরে গেছে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। কিন্তু মা নিজেই সব কিছু সামলে জীবনের পথ চলতে শুরু করেছে। তাই তুমি যেটাকে বিধাতার লিখন বলছো, সেটা আজ জীবনের পথ চলার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার জানা নেই। তবে আমি বিধাতা কিংবা কপাল এগুলো মানি না, এইটুকু বলতে পারি। অযথা তর্ক করার মনোবৃত্তি সেই সময় ছিল না মধুচন্দার, তাই কথা ঘোরানোর জন্য বলে, আচ্ছা, এটা তো তোমার মামার বাড়ি, তোমার বাড়ি তাহলে কোথায়? ততক্ষণে হাসতে হাসতে মালবিকা বলে,
হ্যাঁ গো, এটা আমাদেরই মামার বাড়ি। আমাদের বাড়ি কলকাতা শহরে। এখান থেকে আমাদের বাড়ি ট্রেনে করে 2 ঘন্টা সময় লাগে। আমাদের বাড়িতে বাবাকে বাদ দিয়ে সবাই আছে একসাথে। এখানে আসা হয় বিনয়দা এবং বড় মামার জন্য। মামার বয়স হয়েছে, তাই অসুস্থ হয়ে গেছে। তাকে দেখতেই মা আমাকে নিয়ে ছুটে আসে মাঝে মধ্যেই। এই যে বিয়ের সময় এসেছি, এরপরে আমার পরীক্ষার পরেই আবার আসবো। তবে মামার বাড়িতে আমার খুব ভালো লাগে। চারদিকে ধান ক্ষেতের মাঝখানে এই বিশাল অট্টালিকার মতো বাড়িটায় সব রকমের সুবিধা আছে। তোমাকে আমি ঘুরিয়ে দেখাবো। বাড়ির পিছন দিকে মস্ত বড় একটা দিঘি আছে, সেখানে প্রচুর মাছ ছাড়া আছে। বাড়ির প্রয়োজনে সেখান থেকে মাছ ধরা হয়। এছাড়া পুকুরের চারদিক নানা রকম সবজির চাষাবাদ হয়। তবে সবকিছুই কিন্তু আগে মামা দেখাশোনা করতো, এখন তিনি আর পারেন না। আর বিনয় দাদা, তার কথা ছাড়ো, অফিসের কাজে এতটাই ব্যস্ত, বাড়িতে দেখা পাওয়াই মুশকিল হয়। সেই ভোরবেলাতে গাড়ি এসে নিয়ে যায় বিনয় দাদাকে, আবার রাতে বাড়ি ফেরে। মাঝে মধ্যে 2 দিন 4 দিন করে অফিসের ডিউটির কারণে যেতে হয়। তখন মামাকে এবং বাড়িঘর বাগান সবকিছু দেখাশোনা করে এখানকার মানুষজন। একটু একটু করে অনেক কিছু জেনে নিচ্ছিল মধুছন্দা। মালবিকা থামতে জিজ্ঞাসা করে, আচ্ছা একটা কথা বলো তো, তোমার বিনয় দাদা এত বছর পর্যন্ত কেন বিয়ে করেননি? মালবিকা হাসতে হাসতেই বলে, বিনয় দাদা বিয়ে করেনি তার কারণ বড় মামা। বড় মামা প্রথম থেকেই বলে এসেছিল, তোর জন্য একটি মেয়ের বাবা মাকে আমি কথা দিয়েছি, সেই মেয়েটির পড়াশোনা শেষ হলেই তবেই তোর বিয়ে করে সংসার করা হবে। তার জন্যই বিনয় দাদা আজ পর্যন্ত অপেক্ষা করেছিলেন। মালবিকা থেকে কথাটা শুনে আশ্চর্য হয়ে উঠল মধুছন্দা। মনে মনে ভাবে, এত বড় সরকারি চাকরি করছেন, এত ধনসম্পত্তির মালিক হয়েও বাবার কথা মেনে চলছেন, এত বছর পর্যন্ত অপেক্ষা করেছেন বাবার কথা রাখার জন্য। আশ্চর্যের বিষয় তো, তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু বাবার সম্মান রক্ষার্থে এত বড় প্রতিদান আজকের যুগে কেউ দেয় বলে আমার তো জানা নেই। তবুও নিজের মনের উৎকণ্ঠাকে দমিয়ে না রাখতে পেরে পুনরায় জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বিনয় দাদা কারোর সাথে প্রেমে পড়েননি, কিংবা ওনার মনের ভিতরেও কোনো মেয়ের ভালোবাসার জন্ম নিয়েছিল, এ বিষয়ে তুমি কি জানো? মধুচন্দার কথা রীতিমতো হেসে ওঠে মালবিকা। বলে, বিনয় দাদাকে আমি যখন থেকে দেখছি তখন থেকেই বলছি, বিনয় দাদার মতো মানুষ দুটি পাওয়া যাবে না এই পৃথিবীতে। ভগবান বিনয় দাদাকে রূপ দেয়নি, কিন্তু তার মনের ভেতরে এত সুন্দর ভাবনা, যেগুলো আজকের দিনে সচরাচর মানুষের মনে দেখা যায় না। মানুষের প্রতি কর্তব্য জ্ঞান তার মনের ভিতরে যেভাবে আছে, সেগুলো তার সাথে না মিশলে বোঝা যায় না। বিনয় দাদা খুব সাধারণভাবে থাকতেই পছন্দ করে। বাড়িতে এতগুলো কাজের মানুষ আছে, কাউকে কোনোদিনও অসম্মান করে কথা বলেননি। প্রত্যেকের নামের সাথে একটি করে পদবি জুড়ে দিয়েছেন। যেমন বাড়ির কাজের মালিক, তার নাম রহমত আলী, বয়স্ক মানুষ, কিন্তু বিনয় দাদা তাকে সবসময় রহিম কাকা বলে সম্বোধন করেন। এমনকি মামার বাড়ি বাসন মাজার যে বৌদি আছে, তাকেও তিনি চম্পা দি বলে ডাকেন। কোনো কাজের মানুষকে তিনি তার নাম ধরে ডাকেন না। যখনই সময় পান প্রত্যেকটি কাজের মানুষকে জিজ্ঞাসা করেন তার পরিবারের কোনো সমস্যা আছে কিনা, সবাই ভালো আছেন কিনা, টাকা পয়সার প্রয়োজন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এমন সব প্রশ্ন করার জন্য এই বাড়িতে যে একবার কাজের জন্য ঢুকেছেন, সে সহজে নিজের ইচ্ছায় বেরিয়ে যায় না। মামার সভা পেয়েছে বিনয় দাদা। মামা যেমন গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতেন, তেমনি বিনয় দাদা সময় পেলে গ্রাম ঘুরে প্রত্যেকটি বাড়ির খবর নিয়ে তাদের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করতেন। মধুচন্দার পিসি শাশুড়ি বলতে থাকেন, ইদানিং দাদা বাইরে বেরোতে পারেন না, সবকিছু নজর করতে পারেন না। আর ভাইপো বিনয়, সে তার চাকরি নিয়েই এতটাই ব্যস্ত থাকে, তার সময় হয় না। যখনই সময় পায় তখনই কিছুটা দেখাশোনা করে। এবার থেকে তোমাকে এই পরিবারের হাল ধরতে হবে শক্ত হাতে, তবেই এত বড় বিশাল সাম্রাজ্য সামলাতে পারবে। খাবারের টেবিলে যতজন অতিথি থাকবেন, সবার খাবারের উপরে নজর রাখতে হবে তোমাকেই। তারা সন্তুষ্ট হয়ে খেয়ে গেছেন কি না, সেটা নজর রাখার দায়িত্ব তোমার উপরেই থাকবে। বাড়িতে কি রান্না হবে, সে কি খাবে না খাবে, সে বিষয়ে তোমাকে নজর রাখতে হবে। তবে তোমাকে নিজের হাতে কিছুই করতে হবে না। মানুষজন আছে, তাদের দিয়ে করানোর দায়িত্বটা তোমার। আমি আর 2 দিন আছি, তারপরে এই বাড়িতে একমাত্র বধূ হিসাবে তুমি দায়িত্ব নেবে। এটা তোমাকে কিছুটা হলেও বুঝিয়ে গেলাম। এখন চলো খাবারের ঘরে, সেখানে বাকিটা তোমাকে বুঝিয়ে দেব। তাছাড়া কালকে বৌভাতের অনুষ্ঠান আছে, বিনয় কি ব্যবস্থা করেছে সেটা এখনো আমার জানা নেই। খাবার পরে দুপুরবেলাটা শুয়ে বসে না থেকে মালবিকার সাথে বাড়িটা চারদিকে ঘুরে এসো, বিশেষ করে বাড়ির পেছন দিকটা, এবং বাড়ির প্রতিটা রুম কোথায় কি আছে সেগুলো বুঝিয়ে দেবে মালবিকা তোমাকে। প্রয়োজন পড়লে আমাকেও ডাকতে পারো। পিসি শাশুড়ি চলে যেতে মালবিকা মধুচন্দার হাত ধরে বলে, চলো এবার দুপুরের ভোজনের জন্য।
দুজনে আবার নিচের তলার এসে খাবার জন্য ডাইনিং হলে এসে পৌঁছেছিল। সেটা দেখেই থমকে যেতে হয় মধুচন্দাকে। তার ধারণাই ছিল না এমনও খাবার জায়গা হতে পারে বলে। বড় একটা হল ঘরের মতো জায়গার মাঝখানে একটা বিশাল আকৃতির টেবিলের চারপাশে চেয়ার দিয়ে সাজানো। টেবিলের উপরে পিতলে নানা রকমের আকৃতির বাসনপত্রকে সাজানো ছিল, নানা রকমের রান্না করার সামগ্রী। প্রতিটি চেয়ারের সামনে অত্যাধুনিক বিদেশি ডিশ প্লেট যেমন রাখা ছিল, তেমনি প্রতিটি প্লেটের পাশে একটি করে চামচের সাথে কাঁটা চামচ রাখা। মধুচন্দা যতই দেখে ততই অবাক হয়ে যায়। ইতিপূর্বে এমন ধরনের জিনিসপত্রের সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এমন ধরনের খাবার জায়গাও যে হয় সে বিষয়ে তার কোনো অভিজ্ঞতাও ছিল না। সে কোনোদিন নিজের চোখে দেখেনি এরকম। তাই কিছু না বুঝতে পেরে একপাশে দাঁড়িয়ে থাকার সময় মালবিকা মুচকি হেসে হাত ধরে একটি চেয়ারের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, এখন আমরা দুজনে কিছুক্ষণের জন্য অপেক্ষা করি। ততক্ষণে বাড়ির মালিক আমার মামাকে আনতে গেছে। উনি এসে নিজের চেয়ারে বসলেই বাকি সবাই তখন নিজের নিজের চেয়ারে বসতে পারবো। এখনকার মতো এ পর্যন্তই থাক। এর দ্বিতীয় পর্ব কাল দুপুর 2:30টার সময় আপলোড করব। আপনাদের গল্পটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।